হ্যালো স্টুডেন্টস, মৌমিতা ম্যাম, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 7 থেকে তোমাদের কিন্তু ইউনিট 1 শুরু করব। তোমাদের ইউনিট 1 এর ফার্স্ট টপিক হচ্ছে জেকোবিয়ান ড্রামা। তো জেকোবিয়ান ড্রামা থেকে তোমাদের আমি খুব ইম্পর্টেন্ট একটা জেকোবিয়ান ড্রামাতে বা জেকোবিয়ান এরাতে কিন্তু এই ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডি, এটা খুব ইম্পর্টেন্ট এক ধরনের ড্রামা ছিল যেটা হচ্ছে জেকোবিয়ান এরার মধ্যে কিন্তু পড়ছে। তো আজকে তোমাদের আমি সেই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করতে চলেছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডি। Decadent revenge tragedy is a type of play that became popular in the late 16th and early 17th centuries, especially in England. তো প্রথমে আমরা দেখব যে এই যে ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডি, এটার মানে শুরুটা কখন হয়েছিল। এটা আমরা দেখব লেট 16 এবং আর্লি 17th সেঞ্চুরিতে। এটার কিন্তু মেনলি আমরা ইংল্যান্ডে দেখব যে এটার চল শুরু হয়েছিল মেনলি ইংল্যান্ডে, ঠিক আছে। In this place, the main character is often wronged in some way and wants to take revenge. তো এখানে মানে এই ডেকাডেন্ট যে রিভেঞ্জ ট্র্যাজেডির ব্যাপারটা আছে, এখানে আমরা দেখব যে এই ধরনের ট্র্যাজেডিতে যে মেন ক্যারেক্টার থাকে, যেটাকে আমরা প্রোটাগনিস্ট বলি, তার মধ্যে কিন্তু একটা রিভেঞ্জ নেওয়ার একটা ব্যাপার রয়েছে। মানে তার সাথে কোনো একটা ভুল হয়েছে বা অন্যায় হয়েছে এবং সে কিন্তু তার রিভেঞ্জ নিচ্ছে, এবং তার ক্যারেক্টারে কিন্তু আমরা কিছু মানে ভুল কিছু দেখতে পাই বা এমন কিছু তার মধ্যে আমরা নোটিস করি যেগুলো কিন্তু খুব রং, ঠিক আছে। আচ্ছা, the word decadent means something that shows a fail in moral values or excessive interest in dark and disturbing things. তো এই যে দেখো রিভেঞ্জ মানে তো বুঝলে, এই যে রিভেঞ্জ ট্র্যাজেডি কেন নাম দেওয়া হয়েছে, কারণ এই ড্রামাতে যে আর কি মেন ক্যারেক্টার থাকে তার মধ্যে আমরা রিভেঞ্জ নেওয়ার টেন্ডেন্সি দেখতে পাই। কিন্তু ডেকাডেন্ট মানেটা কি? ডেকাডেন্ট মানে হচ্ছে এমন একটা মানে এটা একটা হচ্ছে নেগেটিভ একটা টার্ম, যেখানে বলা হচ্ছে যে যে ক্যারেক্টার থাকে সে তার যে মোরাল ভ্যালু, তার যে নৈতিক শিক্ষা, সে কিন্তু সেই মোরাল ভ্যালুগুলোকে কিন্তু ঠিকঠাক করে ক্যারি করতে পারে না, এবং তার মধ্যে কিন্তু মানে এমন কিছু ইন্টারেস্ট দেখতে পাই যেগুলো কিন্তু খুব ডার্ক এবং ডিস্টার্বিং। মানে যেটা হচ্ছে যেরকম আমরা রিভেঞ্জ নেওয়া বলতেই মনে করো যে মার্ডারই বলতে পারো, ঠিক আছে। মানে এরকম কোনো একটা ডিস্টার্বিং জিনিসের প্রতি যার ইন্টারেস্ট, বা যেটা ঠিক না, যেটা হচ্ছে লজিক্যাল না, এমন কিছুর প্রতি ইন্টারেস্ট রাখা, সেটাই কিন্তু ডেকাডেন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা নেগেটিভ টার্ম যেখানে আমরা দেখবো। তো যদি আমরা পুরো বিষয়টাকে দেখি তাহলে আমরা বলবো যে ডেকাডেন্ট রিভেঞ্জ যেটা সেটা হচ্ছে মেনলি এমন এক ধরনের ট্র্যাজেডি যেখানে আর কি যে মেন ক্যারেক্টার থাকে তার আমরা কিন্তু ক্যারেক্টারের মধ্যে তার নেচারে কিন্তু আমরা একটু হচ্ছে ভুল ভ্রান্তি দেখি, এবং সে প্রায়ই হচ্ছে তার মধ্যে রিভেঞ্জ নেওয়ার টেন্ডেন্সি আছে, এবং তার যে মোরাল ভ্যালু সেটা কিন্তু শুরুর দিকে থাকলেও পরের দিকে সে সেটাকে বজায় রাখতে পারে না, এবং তার যে ইন্টারেস্ট সেটা কিন্তু ডিস্টার্বিং থিংসের দিকে খুব বেশি করে চলে যায়, ঠিক আছে, বা খারাপ কিছু যেটা ভুল এরকম কিছুর প্রতি তার ইন্টারেস্ট আমরা দেখতে পাই, ঠিক আছে। চলো দাদা কি বলেছে, this place usually have a lot of violence, bloodshed and death. তো যেখানে রিভেঞ্জ থাকবে, যেখানে হচ্ছে ডিস্টার্বিং জিনিসপত্র আমরা দেখবো, ডিস্টার্বিং থিংস দেখবো, সেখানে তো আমরা হচ্ছে ভায়োলেন্স অবশ্যই দেখবো, তাই না। তো এই ধরনের ড্রামাতে আমরা কি ভায়োলেন্স দেখতে পাই, সেখানে আমরা হচ্ছে রক্তপাত বা ব্লাডশেড দেখতে পাই, সেখানে মৃত্যু অজস্র হয় এগুলো দেখতে পাই, মানে সব খারাপ কিছু, ঠিক আছে। দে অলসো শো পিপল হু আর গ্রিডি, corrupt or full of evil thoughts. শুধু তাই না, ওই ধরনের ড্রামাতে আমরা হচ্ছে মানে এমন সমস্ত ক্যারেক্টারগুলোকে দেখি যাদের আর কি ক্যারেক্টার বা তাদের নেচার কিন্তু ভালো না। তাদের মধ্যে হয়তো কেউ রয়েছে হচ্ছে গ্রিডি, যার মধ্যে প্রচন্ড লোভ রয়েছে, কেউ মনে করো যে কোরাপ্ট কেউ রয়েছে, বা কারোর মধ্যে মনে করো যে প্রচুর মানে খুব খারাপ ভাবনা চিন্তা বা যার মধ্যে ইভিল থটস রয়েছে, এরকম ক্যারেক্টারগুলোকে কিন্তু
আমরা এই ধরনের ড্রামাতে দেখতে পাই। দ্য হিরো অফ দ্য প্লে অফেন বিকামস জাস্ট অ্যাজ ভায়োলেন্ট অ্যাজ দ্য পার্সন দে আর ট্রাইং টু পানিশ। এবার যে আর কি হিরো থাকে, মানে যে মেন ক্যারেক্টার, যে সে কিন্তু প্রথম দিকে এরকম কোনো ইভিল থটস রাখে না, কিন্তু পরের দিকে যখন সে কোনো একটা রিভিল তার কাছে, কোনো একটা ট্রুথ যখন তার কাছে রিভিল হয়, তখন কিন্তু তার মধ্যে একটা রিভেঞ্জ নেওয়ার টেন্ডেন্সি চলে আসে এবং তার মধ্যেও কিন্তু এই সমস্ত ইভিল থটস চলে আসে। এটার একটাই কারণ শুধুমাত্র যে যার উপর সে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে তাকে আর কি পানিশমেন্ট দেওয়া, এটাই হচ্ছে তার মেন মোটিভ থাকে। ঠিক আছে, দ্য স্টোরি ইউজুয়ালি এন্ডস উইথ মেনি ক্যারেক্টার্স ডেথ ইনক্লুডিং দ্য হিরো। আর এই ধরনের ড্রামাগুলোর শেষে কিন্তু আমরা দেখি যে বেশিরভাগ ক্যারেক্টারেরই কিন্তু মৃত্যু হয়, ইভেন যে হিরো থাকে, যে মেন ক্যারেক্টার যাকে প্রোটাগনিস্ট বলে, তারও কিন্তু মৃত্যু হয়। ঠিক আছে, a famous example of this type of play is Hamlet বাই উইলিয়াম শেক্সপিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট একটা খুব ইম্পর্টেন্ট ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডি, তোমরা তোমাদের সিলেবাসে পাবে, এই ড্রামাটা রয়েছে। ইন হ্যামলেট দ্য প্রিন্স ট্রাইজ টু টেক রিভেঞ্জ অন হিজ আঙ্কল ফর কিলিং হিজ ফাদার। হ্যামলেটে কি হয়, হ্যামলেটের গল্পে যে প্রিন্স থাকে, প্রিন্স হ্যামলেট, সে তার ফাদার কিং হ্যামলেটের আর কি মৃত্যুর রিভেঞ্জ নিতে চায় কার ওপরে, তার নিজের আঙ্কেলের ওপরে, কারণ তার নিজের আঙ্কেল, তার নিজের কাকু তার বাবাকে হচ্ছে মার্ডার করে এবং তার মাকে হচ্ছে বিয়ে করে। তো তাই তার কাকার ওপরে একটা রিভেঞ্জ আমরা দেখতে পাই এবং সেই রিভেঞ্জ নেওয়ার জন্য কিন্তু তার মধ্যে প্রচুর হচ্ছে, সে তার মোরাল ভ্যালুকে হচ্ছে ধরে রাখতে পারে না, তার মধ্যে ওই সমস্ত ইভিল থটস চলে আসে এবং শেষে কিন্তু প্রায় প্রত্যেকটা ক্যারেক্টারই মারা যায়। ঠিক আছে, অ্যানাদার এক্সাম্পল ইজ দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। ঠিক আছে, এটা লিখেছে হচ্ছে থমাস কিড, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডি। কি হয় এখানে দেখো, দিস প্লেস অফেন ইনক্লুড ঘোস্ট, ম্যাড ক্যারেক্টার্স অ্যান্ড লং স্পিচ ওয়ার দ্য ক্যারেক্টার্স টক অ্যাবাউট দেয়ার পেইন অ্যান্ড কনফিউশন। তো এই ধরনের ড্রামাগুলোতে কি হয়, এখানে কিন্তু আমরা ঘোস্টলি অ্যাপিয়ারেন্স দেখতে পাই, এখানে আমরা হচ্ছে ম্যাডনেস দেখতে পাই ক্যারেক্টারদের মধ্যে, এছাড়াও আমরা হচ্ছে সলিলকি দেখতে পাই, যেখানে ক্যারেক্টাররা নিজেদের সঙ্গে কথা বলছে, নিজেদের পেন, নিজেদের থটস, ইমোশনগুলোকে এক্সপ্রেস করার জন্য। ঠিক আছে, চলো তারপরে কি বলেছে দেখো লাস্টে একদম, the plays show that the world is full of injustice and people often feel they must take the law into their own hands. তো এই ধরনের প্লেগুলোতে মনে করো এমন কিছু ঘটনা ঘটে যেখানে ক্যারেক্টারদের মনে হয়, বা যে মেইন ক্যারেক্টার তার মনে হয় যে কোনো কিছুর আশায় বসে না থেকে নিজেই আর কি শাস্তি দিয়ে দেওয়া বা নিজেই হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। ঠিক আছে, এরকম একটা ব্যাপার আমরা দেখতে পাই। ওই জন্য মানে হয় না যে কোনো কিছুর ওপর ভরসা না করে এখানে ক্যারেক্টাররা মনে করে যে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, যে কোনো কিছুর মানে যেটা ফিউচারে হবে দেখা যাবে, কিন্তু আমি আমার রিভেঞ্জটা নিয়ে নিই, আইন আমি আমার হাতে তুলে নিই। এটা আমরা দেখতে পাই ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডিতে। However, this leads to more pain and destruction. কিন্তু এই যে টেন্ডেন্সিটা বা এই যে রিভেঞ্জ নেওয়ার যে থটসটা, এটা কিন্তু হচ্ছে বলতে পারো যে আরো অনেক বেশি কমপ্লিকেশনস তৈরি করে এবং সেটা আরো ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যায়। The stories warn us that revenge can destroy both the guilty and the innocent. দেখো রিভেঞ্জ নেওয়ার সময় এখানে মানে এই যে ড্রামাগুলো এখানে বলা হচ্ছে, হ্যাঁ যদি কোনো কিছুর রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করা হয়, তবে এই রিভেঞ্জ নেওয়ার চক্করে যে হচ্ছে আসলে গিল্টি তার তো ক্ষতি হয়ই, প্লাস যে ইনোসেন্ট মানে যার সঙ্গে খারাপ হয়েছে তারও কিন্তু ইকুয়ালি ক্ষতি হয়। ঠিক আছে, in short, decadent revenge tragedies are dark, emotional and powerful play. তো যদি আমরা ওভারঅল দেখি তাহলে কিন্তু এই ধরনের রিভেঞ্জ ট্র্যাজেডি কি একদিকে যেরকম ডার্ক, ইমোশনাল, প্লাস কি এগুলো ভীষণ পাওয়ারফুল। ঠিক আছে, দে শো হাউ রিভেঞ্জ ইভেন ওয়েন ইট সিমস ফেয়ার ক্যান লিড টু ডিজাস্টার ফর এভরিওয়ান ইনভলভড।
কখনো কখনো মনে হয় যে রিভেঞ্জ নেওয়াটা খুব দরকার, রিভেঞ্জ নেওয়াটা উচিত, এটা খুব ফেয়ার। কিন্তু এই চক্করে মানে যদিও বা হচ্ছে রিভেঞ্জ নেওয়াটা কিছু কিছু ক্ষেত্রে খুব দরকার বা ফেয়ার বলে মনে করা হয়, তবুও কিন্তু বলা হয় যে রিভেঞ্জ নিতে গিয়ে কিন্তু মানে যারা যারা এর মধ্যে ইনভলভড হয়ে পড়ে, মানে যে গিলটি এবং যে ইনোসেন্ট, উভয়েরই কিন্তু ক্ষতি হয়। ঠিক আছে, তো এই মেসেজটা মেনলি আমরা এই ধরনের ড্রামাতে পেয়ে থাকি। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের ফার্স্ট ক্লাস ছিল আজকে তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশ পেপার 7-এর। ঠিক আছে, যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো, যারা অ্যাডমিশন নিতে চাও, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমাদের কিন্তু হচ্ছে নোটস প্রোভাইড করাও হয়ে গেছে। তো যারা ভাবছো তারা কিন্তু আমাদের এখানে দেওয়া দুটো অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও। আর দেখো এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজর এবং মাইনর দুটোর ক্ষেত্রেই, তোমরা কিন্তু যোগাযোগ করে সবটাই জানতে পেরে যাবে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।